আজ আমরা আমাদের বর্ধমান ইউনিভার্সিটির যে নতুন যে সিলেবাস প্যাটার্ন সেই সিলেবাস প্যাটার্ন অনুযায়ী আমাদের যে নতুন শিক্ষা ব্যবস্থা হয়েছে তাতে সেকেন্ড সেমিস্টারের নতুন অধ্যায় অ্যাড হয়েছে, সেটা হচ্ছে চাইনিজ সিভিলাইজেশন, অ্যানসিয়েন্ট চায়না সভ্যতা। তো আমি আজকে অ্যানসিয়েন্ট চায়না সভ্যতার ভৌগোলিক অবস্থান এবং এর জাতিগুলো সম্পর্কে একটা ছোট্ট জাস্ট ভিডিও করছি, যাতে করে ছাত্রছাত্রীদের মনে একটা স্বাভাবিক একটা ধারণা তৈরি হয়, স্পষ্ট ধারণা তৈরি হয় যে অ্যাকচুয়ালি আমরা কি পড়ব এবং আমরা যে অংশটা পড়তে চলেছি সেখানে কি আছে বা তার অবস্থানটা কোথায়। মেনলি আমরা যদি ব্রোঞ্জ যুগের সভ্যতাগুলোর মধ্যে দেখি, তাহলে ব্রোঞ্জ যুগের সভ্যতাগুলোর মধ্যে কিন্তু চায়না সভ্যতা একটা উল্লেখযোগ্য সভ্যতা। মানে চায়না সভ্যতা বা চীন সভ্যতার যে বিকাশ ঘটেছিল সেটা মেনলি ব্রোঞ্জ যুগে। এবার মেনলি এখানে আমরা দুটো নদী দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইয়োলো রিভার, একটা হচ্ছে ইয়াংজিন্ট রিভার। অ্যাকচুয়ালি ইয়োলো রিভার হচ্ছে তোমার চীনের হোয়াংহো নদী, আর এটা হচ্ছে তোমার ইয়াংসিকিয়াং নদী। ঠিক আছে, এই হোয়াংহো নদীকে পিত নদী বা ইয়োলো নদীও বলা হয়। ওকে, এবার এই যে দুটো নদী, এবার আমি যদি ভৌগোলিক অবস্থান থেকে দেখি যে এই যে চাইনিজ সভ্যতার যে বিকাশ ঘটেছিল, সেই চাইনিজ সভ্যতার বিকাশ ঘটেছিল এই ইয়াংসিকিয়াং এবং হোয়াংহো, এই দুটো নদীর এই মধ্যবর্তী অঞ্চলের এই জায়গাটাকে কেন্দ্র করে আমাদের চাইনিজ সভ্যতার বিকাশ ঘটেছিল। ঠিক আছে, এবার চাইনিজ সভ্যতার বিকাশ তাহলে বাকিটা কেন ঘটলো না, তার কি কারণ? না, আমরা দেখতেই পাচ্ছি এখানটা, আমি আরও দেখাবো কিছু ম্যাপ, আমরা দেখতেই পাচ্ছি যে এখানটা আমার দেখো তিব্বতীয় মালভূমি আছে, এটা তিব্বতীয় মালভূমি। এখানে আছে কুনলুন তোমার পর্বত, এখানে আছে তাকলামাকান ডেজার্ট, তাকলামাকান মরুভূমি, আর এখানটা গোবি মরুভূমি। মানে এই জায়গাটা যেখান থেকে আমাদের ইয়োলো নদী এবং হোয়াংহো নদী গড়ে উঠেছে, সেখান থেকে এই জায়গার পয়েন্ট থেকে এই দিকটা পুরোটা কিন্তু মরু এলাকা, আর মরু এলাকা হওয়ার কারণে এই দিকটা কিন্তু চাইনিজ সভ্যতার বিকাশ আমরা দেখতে পাচ্ছি না। কেবলমাত্র চাইনিজ সভ্যতার বিকাশ ঘটছে এই অঞ্চলটাকে কেন্দ্র করে, এই অঞ্চলটা আছে, কারণ এদিকটা পুরোটাই সাগর উপসাগরে ভরা। ফলে চাইনিজ সভ্যতার যে বিকাশ ঘটেছিল সেটা ঘটেছিল এই অঞ্চলটাকে কেন্দ্র করে, মেনলি এই অঞ্চলটা। হ্যাঁ, আর এই দিকটা মানে পুরোই তাকলামাকান, গোবি বা কুনলুন বা তিব্বত যে মালভূমি, এই দিকটা পুরোটা মালভূমি এবং মরুভূমি হওয়ার কারণে বা পাহাড় হওয়ার কারণে এই দিকটা কিন্তু চাইনিজ সভ্যতার বিকাশ ঘটেনি। ঠিক আছে, তাহলে চাইনিজ সভ্যতার বিকাশ কোনখানটা ঘটলা বললাম না, ইয়াংসিকিয়াং আর হোয়াংহো নদীর এই মধ্যবর্তী যে অঞ্চলটা, এই মধ্যবর্তী অঞ্চলে প্রায় 36 লক্ষ বর্গ মাইল, কতটা না, প্রায় 36 লক্ষ বর্গ মাইল এলাকা জুড়ে এই চাইনিজ সভ্যতার বিকাশ ঘটছে। এবার আমরা আরেকটু এগিয়ে গিয়ে দেখি যে চাইনিজ সভ্যতার যে ভৌগোলিক অবস্থান সেটা অ্যাকচুয়ালি কী ছিল। ঠিক আছে, চাইনিজ সভ্যতার ভৌগোলিক অবস্থান দেখতে গেলে আমরা দেখিয়ে দিলাম যে কোথায় কী ছিল। এবার চাইনিজ সভ্যতার বিকাশের ক্ষেত্রে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল কি না, এর বহিরাক্রমণ প্রতিরোধ। আমি আগে কি বলেছি যে এখানে দেখো লেখা আছে তিব্বতীয় মালভূমি, এখানে কিছুটা আমি মানে যেহেতু দেখা যাচ্ছে, দেখো যেগুলো সবুজ সবুজ দেখা যাচ্ছে সেগুলো অ্যাকচুয়ালি কৃষি সমৃদ্ধ এবং বৃক্ষ সমৃদ্ধ অঞ্চল। মানে সবুজ বলতে দেখো পুরো এই অঞ্চলটাকে সবুজ দেখতে পাচ্ছি, বাকিটা কিন্তু অতটা সবুজ নেই। এবার যদি আমরা দেখি না, এই যে তিব্বতীয় মালভূমি, এদিকটা দেখো হিমালয় আছে, দেখেছো? আমাদের যে ইন্ডিয়ান, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরই হচ্ছে আমাদের হিমালয়ের পরই হচ্ছে তিব্বতীয় মালভূমি। এই তিব্বতীয় মালভূমি পার করে কোনো দেশের পক্ষে চায়নায় ঢোকা কিন্তু সম্ভব ছিল না। এছাড়াও আমি কি বললাম, এখানে কুনলুন পর্বত আছে, কুনলুন পর্বত পার করেও যাওয়া সম্ভব ছিল না। এখানে আমাদের কেটু আছে, কেটুর পরে দেখো এই কুনলুন আছে। আচ্ছা, এছাড়াও কি বললাম না, এখানে বললাম যে গোবি মরুভূমি আছে, আর একটা মরুভূমি কি নাম বললাম, তাকলামাকান মরুভূমি আছে, আর গোবি মরুভূমি আছে। এই দুটো মরুভূমি পার করেও কোনো বহিঃশত্রুর পক্ষে চাইনিজ সভ্যতা আক্রমণ করা সম্ভব হয়নি। তাহলে সমুদ্র দিকটা তো বেশ সুবিধা। এটা কিন্তু বলা হচ্ছে যে সমুদ্র অঞ্চলে তখন এতটা শিপ ডেভেলপমেন্ট ঘটেনি যে বড় বড় জাহাজ নিয়ে, আমি যে সময় কথা বলছি প্রায় 2500 BC, মানে হরপ্পা সভ্যতা যখন বিকাশ ঘটছে, ঠিক সেই সময়ের ইতিহাস আমি আলোচনা করছি। সেই সময় জাহাজ শিল্পের এতটা বিকাশ ঘটেনি যে তারা সমুদ্র পার করে আসবে। এবার চাইনিজ সভ্যতা দেখো চারদিক দিকে কোন মোট চারটে বোধ হয়, চারটে উপসাগর দ্বারা পুরো চায়নাটা ঘেরা ছিল।
এখানে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কি না, প্রথমে দেখতে পাচ্ছি বেহাই সি, অর্থাৎ বেহাই উপসাগর। বেহাই বা এটা পোহাইও বলা হয়, বিভিন্ন বইয়ে তোমরা পোহাই দেখতে পাবে। এটা বেহাই সি বা পোহাই সি, মানে পোহাই উপসাগর বা বেহাই সাগর, এটা হচ্ছে বেহাই উপসাগর বা সাগর যা বলতে পারো। এটা হচ্ছে ইয়োলো সি। ইয়োলো সি মানে হলুদ বা পিচ সি বা পিচ সাগর যেটা আমরা বলি। পিচ সাগর কেন নাম হয়েছে না, এখান থেকে ইয়াংশিকিয়াং নদীর যে জল, যে হলুদ জল, এই যে ইয়োলো রিভার, এই যে লেখা আছে ইয়োলো রিভার, এই ইয়োলো রিভারের জলটা এখানে এসে পড়তো বলে এই জায়গার সমুদ্রের কিছুটা জলের রঙটা হলুদ ছিল, ফলে এই জায়গাটার নাম হয়েছে ইয়োলো সি অর্থাৎ পিচ সাগর। তারপর লেখা আছে ইস্ট চায়না সি, ঠিক আছে, এটা হচ্ছে পূর্ব চীন সাগর। আর এখানে আছে সাউথ চায়না সি, ঠিক আছে, দক্ষিণ চীন সাগর। তাহলে এই যে চারটে সাগর বা চারটে উপসাগর চীনকে পুরোপুরিভাবে ঘিরেছিল। এ হলো চীনের আমাদের ভৌগোলিক সীমানা। তাহলে বাইরে থেকে কেন আক্রমণ করতে পারছে না আমরা বললাম না, কারণ এইদিকে তোমার পুরোটা মালভূমি থাকছে আর এদিকটা পুরোটা উপসাগর থাকছে। এবার চীনা, এই চীনা যে শব্দ বলছি, সেই চীনাদের উৎপত্তি কীভাবে ঘটেছে, এবার সেই সম্পর্কে বলতে গিয়ে আমি প্রথমেই বলি কিছু কিছু ঐতিহাসিক বলছে চীনারা বাইরে থেকে এসেছিল, ঠিক আছে, আবার কিছু কিছু ঐতিহাসিক বলছে চীনারা এখানকার। এখন বাইরে থেকে এসেছিল না এখানকার, সেই নিয়ে বিতর্ক প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে বিভিন্ন যারা ঐতিহাসিক আছে তাদের বক্তব্য অনুসারে যে চীনারা হচ্ছে অ্যাকচুয়ালি চীনেরই বাসিন্দা। আমরা পিকিং মানবের হদিস পেয়েছি। সেই পিকিং মানবের নিদর্শন পাওয়া গেছে কবে না 1921 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1921 খ্রিস্টাব্দে যে নিদর্শন পাওয়া গেছে, সেই নিদর্শনের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে পিকিং মানব। এটা হচ্ছে পিকিং মানব। পিকিং মানব দেখতে কেমন ছিল না, মুখটা ছিল উঁচু, দাঁতের এই যে অংশটা, এই জায়গাটা খুব উঁচু এবং নাকটাও কিছুটা উঁচু, কিন্তু মাথার কপালটা তাদের খুব ডিপ ছিল, খুব গভীর ছিল। এই হচ্ছে পিকিং মানবের বৈশিষ্ট্য। তো এই পিকিং মানব কোথায় পাওয়া গেছে, পিকিংয়ে পাওয়া গেছে কবে না 1921 খ্রিস্টাব্দে। এবং যে নিদর্শনগুলো পাওয়া গেছে তার ভিত্তিতে বলা যায় এই নিদর্শনগুলো কিন্তু পুরোপুরিভাবে 5 লক্ষ বছরের আগে, 5 লক্ষ বছর আগে। অর্থাৎ যখন ইউরোপে যে জাভা মানব, আমার নাম শুনেছি জাভা মানব, সেই যে জাভা মানব আমি দেখালাম, একটু ব্যাকে যাচ্ছি, এই যে এটা হচ্ছে জাভা মানব। তাহলে পিকিং মানব আর জাভা মানবের মধ্যে একটাই পার্থক্য, পিকিং মানবের দেখবে এই অংশটা বেশ উঁচু ছিল, সেখানে জাভা মানবের মুখের লেভেলটা কিন্তু অনেকটা সমান হয়ে গেছে, ঠিক আছে। আমরা যদি চাইনিজের দেখি, বর্তমান চাইনিজের দেখি, চাইনিজরা কিন্তু দেখবে নাকগুলো খুব থ্যাবড়া, নাকগুলো খুব একটু ডিপ মানে লো আছে এবং মুখটা প্লেন, খানিকটা সমান টাইপের। এক্ষেত্রে বলা হচ্ছে কি না পিকিং মানব এবং জাভা মানব, এই দুটো মানব আমরা দেখতে পাচ্ছি না, এই দুটো মানবের সমসাময়িক হচ্ছে আমাদের চাইনিজ সভ্যতার যে উত্থান ঘটছে। এবং চীনের পাশাপাশি যে অঞ্চলগুলো ছিল সেই অঞ্চলগুলো থেকে মানে মঙ্গোলিয়া বলো, তাতার বলো, জাপান বলো, এইসব উপজাতি গোষ্ঠীগুলো এখানে এসে বসবাস করেছে। মেনলি নৃতত্ত্ববিদ ফ্রাঞ্চ ওয়েডেন রিচের বক্তব্য অনুসারে পিকিং মানবদের সাথে মঙ্গোলিয়াদের মিল আছে, মানে যারা মঙ্গল তাদের মিল আছে। আর শচীন্দ্রচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে যে মঙ্গোলিয়া, তিব্বত, তাতার, জাপানি সব মিলে মিশিয়ে এই চাইনিজ সভ্যতার বিকাশ ঘটেছে। তো আমি এখন জাস্ট আলোচনা করলাম চাইনিজ সভ্যতার উৎপত্তি সংক্রান্ত একটা ছোট্ট ভিডিও। ওকে।